কারণ আজকে কলকাতা হাইকোর্টের দিকেই তাকিয়েছিল গোটা বাংলা। আজকে কলকাতা হাইকোর্টের দিকেই কিন্তু চেয়েছিল বাংলার রাজনৈতিক মহল, এবং কলকাতা হাইকোর্টের খবরের দিকেই কিন্তু অপেক্ষা করছিলেন রাজনৈতিক মহলের আলোচক এবং সমালোচকেরা। তার কারণ আজকেই নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে গতকালকে আমরা দেখেছি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে উঠে এসেছিল সেই লিপস অ্যান্ড বাউন্স প্রসঙ্গ, উঠে এসেছিল সেই ইডি এবং সিবিআইয়ের রিপোর্ট জমা পড়েছিল। এবং আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আজকে ইডি জয়েন্ট ডিরেক্টর এবং ইএসএ হাসপাতালের চিকিৎসকদের শারীরিকভাবে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আজকে সেই কারণেই দুপুর 3:30-র সময় কিন্তু গোটা রাজ্যের রাজনৈতিক মহলের নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে, যে আজকে শুনানিতে কি পর্যবেক্ষণ উঠে আসে বা আজকে কি জানান ইডির আইনজীবী, আজকে কি জানান সিবিআইয়ের আইনজীবী, এবং পাশাপাশি আজকে ইএসএ হাসপাতালের চিকিৎসক যাদের কাঁধে গুরু দায়িত্ব পড়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনার বা নমুনা সংগ্রহের যে গুরুদায়িত্ব তাদের কাঁধে পড়েছে, তাদেরকে কি নির্দেশ দেন অমৃতা সিনহা। পাশাপাশি ইডির যুগ্ম অধিকর্তা বা জয়েন্ট ডিরেক্টরকে আজকে কলকাতা হাইকোর্টে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন অমৃতা সিনহা। সেই সিঙ্গেল বেঞ্চে কোর্টের সামনে আজকে জয়েন্ট ডিরেক্টর ইডির জয়েন্ট ডিরেক্টরকে তিনি কি নির্দেশ দেন সেদিকে কিন্তু আমাদের সবার নজর ছিল। কিন্তু আজকে যখন শুনানি শুরু হলো তারপরে কিন্তু সবাইকে চমকি দিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চের যে কোর্ট রুম রয়েছে সেই কোর্ট রুমের কিন্তু দরজা বন্ধ করে চললো শুনানি। আজকে দুপুর 3:30 কিছুটা পরে এই মামলার শুনানির জন্য ওঠে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ 24 নম্বর কোর্ট রুমে। দুপুর 3:30 কিছু পর 3:35 নাগাদ এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য ওঠে সেই কোর্টে। এবং আমরা দেখলাম প্রথম দিকে সংবাদ মাধ্যম সেখানে উপস্থিত মামলা শুরু হওয়ার আগে থেকেই ছিল, কিন্তু যখন এই মামলা শুনানির জন্য ওঠে সেই সময় কিন্তু সংবাদ মাধ্যমকেও বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং আজকে যখন মামলা শুরু হয় সেই সময় ইডির আইনজীবী সেখানে উপস্থিত হন এবং কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য তিনি সেখানে এসে উপস্থিত হন। পাশাপাশি ইডির জয়েন্ট ডিরেক্টর যাকে নির্দেশ দেওয়া হয়েছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন ইডির যুগ্ম অধিকর্তাকে আজকে উপস্থিত থাকার জন্য, তিনিও এসে উপস্থিত হন। পাশাপাশি ইএসআই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে উপস্থিত হন। সেখানে কিন্তু অমৃতা সিনহা সেই সময় মামলার একদম শুরুতেই অর্থাৎ মামলার শুনানি শুরু হওয়ার আগেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয় যে আজকে সংবাদ মাধ্যম ভেতরে অনুমতি পাবে না। যে সাধারণত কলকাতা হাইকোর্টের সমস্ত এজলাসে কিন্তু সংবাদ মাধ্যম বা সংবাদ কর্মীদের উপস্থিতি থাকে, আমরা সেখানে থাকি শুনানির সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার জন্য, দর্শকদের দেওয়ার জন্য বা বিচারপতির পর্যবেক্ষণ এবং সর্বশেষ তার নির্দেশ আমরা প্রকাশ করার জন্য সেখানে যারা থাকি তাদেরকে কিন্তু আজকে বেরিয়ে যেতে হয় কলকাতার হাইকোর্টের 24 নম্বর কোর্টরুম থেকে। কারণ আজকে এমনটাই নির্দেশ ছিল যে আজকে কিন্তু আজকে রুদ্ধদ্বারে আজকে শুনানি হবে এবং সবাই বেরিয়ে যাওয়ার পরে কিন্তু শুধুমাত্র এই মামলার যারা পার্টি অর্থাৎ যারা অভিযোগকারী এবং যারা অভিযুক্ত এবং রাজ্যের তরফের আইনজীবী এবং ইডি সিবিআই যারা এই মামলার সঙ্গে যারা কনসার্ন পার্টি রয়েছে শুধুমাত্র তারাই আজকে শুনানির সময় উপস্থিত থাকতে পারবেন। আজকে মামলার সঙ্গে সরাসরিভাবে যুক্ত যারা আইনজীবী শুধুমাত্র তাদেরকে হাইকোর্টের 24 নম্বর রুমে তাদেরকে থাকতে অ্যালাউ করা হয় এবং পার্টি বাদ দিয়ে বাদবাকি সবাইকে কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরে আমরা দেখলাম যে যারা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আইনজীবী তাদেরকে আইডেন্টিফাই করে বা শনাক্তকরণ করে কোর্টরুমের ভেতর প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং যারা মামলার সঙ্গে সরাসরি যুক্ত নন বা শুধু মামলা শুনতে তারা যাচ্ছিলেন বা পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মী তাদেরকে কিন্তু আজকে ভেতরে অনুমতি দেওয়া হয়নি ভেতরে ঢোকার জন্য। কলকাতা হাইকোর্টের প্রথম দোতলায় যে 24 নম্বর কোর্টরুম রয়েছে যেটা মহামান্য বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের যে এজলাস, সেখানে কিন্তু বাইরের কাউকে আজকে অনুমতি দেওয়া হয়নি প্রবেশ করার জন্য। 3:35 এবং 40 নাগাদ এই মামলার শুনানি শুরু হয় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ভার্চুয়াল মাধ্যমে তিনি এই মামলার শুনানিতে তিনি যুক্ত হন। পাশাপাশি বিল্লদল ভট্টাচার্য কেন্দ্র সরকারের ডেপুটি সলিসিটর জেনারেল তিনি কিন্তু সিবিআইয়ের হয়ে তিনি অ্যাপিয়ার করেন। পাশাপাশি ইডির আইনজীবী ছিলেন এবং নির্দেশ মতন ইডি জয়েন্ট ডিরেক্টর এবং এসআই হাসপাতালের চিকিৎসকরা সেখানে উপস্থিত হন। এরপরেই সেখানে মামলার শুনানি চলে প্রায় আধ ঘন্টা মতন। শুনানিতে ঠিক কী হচ্ছে সেগুলো অবশ্যই সামনে আসেনি, কারণ যেহেতু মহামান্য বিচারপতির নির্দেশ রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই আজকে শুনানির
কিন্তু বিস্তৃত বিবরণ সংবাদ মাধ্যমের সামনে আনা হয়নি এবং সংবাদ মাধ্যমের পক্ষেও সেটা জানা সম্ভব হয়নি, কারণ যেহেতু রুদ্ধদ্বার বা রুদ্ধকক্ষে আজকে শুনানি চলে, ফলে ভেতরকার বিস্তারিত বিবরণ কিন্তু কারোর সামনে আসছে না। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনি নির্দেশ দিয়েছেন, আজকের অর্ডার হয়েছে এবং সেই অর্ডার কালকে হাতে পাওয়া যেতে পারে, বা যদি সেটা সার্ভারে আপলোড করা হয়, কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে যদি আপলোড করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই নির্দেশ সামনে আনা সম্ভব হবে। তবে আজকে এই নির্দেশের দিকে কিন্তু গোটা রাজ্য তাকিয়ে আছে, রাজনৈতিক মহল তাকিয়ে আছে। তার কারণ গতকালকে ইডির আইনজীবী জানিয়েছিলেন লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড যে সংস্থা রয়েছে, সেই সংস্থার 8টি সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে, তারা অ্যাটাচ করার প্রসেস তারা স্টার্ট করেছে, প্রক্রিয়া তারা শুরু করেছে। যেই 8টি সম্পত্তির মোট মূল্য প্রায় 7.5 কোটি টাকা বলে জানিয়েছিলেন ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী। তিনি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গতকালকে জানান যে লিপস অ্যান্ড বাউন্ডসের 8টি সম্পত্তি তারা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছেন, যার মূল্য প্রায় 7.5 কোটি টাকা। পাশাপাশি সিবিআইয়ের তরফে কিন্তু এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত একাধিক একটি প্রাইভেট সংস্থার, একটি বেসরকারি সংস্থার বসু রয় অ্যান্ড কোম্পানি, এস বসু রয় অ্যান্ড কোম্পানি, সেই সংস্থা কিভাবে সেই সংস্থার মাধ্যমে সেই সংস্থাকে সামনে রেখে নিয়োগ দুর্নীতি চলে, কোটি কোটি টাকা দুর্নীতি চলে, ওই মাসির দুর্নীতি চলে, সেই বিস্তারিত বিবরণ কিন্তু সিবিআইয়ের আইনজীবী বা সিবিআইয়ের কৌশলী বা কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য তিনি অভিযোগ রাখেন। পাশাপাশি ইডির আইনজীবী জানান আরও বিস্তারিত কিছু রিপোর্ট তিনি কালকে জমা দেন। সিবিআইয়ের যেরকম রিপোর্ট জমা দেওয়া হয়, ইডির তরফে আরও একটি রিপোর্ট গতকালকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জমা দেওয়া হয়। এরপরে মহামান্য বিচারপতি যেটা বলেন যে তিনি এই রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে চান। খতিয়ে দেখে তিনি আজকে ফের শুনানির জন্য ধার্য করেন। আজকে বুধবার বিকেলবেলা এই 3:30টার সময় এই শুনানির জন্য সময় ধার্য করা হয় এবং সেই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে 3:30টার কিছু পর এই মামলা শুনানির জন্য ওঠে। যদিও সেই শুনানিতে আমরা কেউ থাকতে পারিনি, বা এই মামলার যারা সরাসরি যুক্ত এই সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আইনজীবী ছাড়া বাদবাকি কাউকে ভেতরে অনুমতি দেওয়া হয়নি প্রবেশের। তারা কিন্তু সকলকে বাইরে রেখে দরজা বন্ধ করে রুদ্ধদ্বার কক্ষে আজকে 24 নম্বর কোর্টরুমে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি চলে। তবে এখনো পর্যন্ত নির্দেশও আমাদের হাতে এসে পৌঁছায়নি। যেটা জানা যাচ্ছে নির্দেশের কপি সম্ভবত কালকে আপলোড হতে পারে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই পরবর্তীকালে জানতে পারবো যে চিকিৎসকদের, ইএসআই হাসপাতালের চিকিৎসক যাদের কাঁধে গুরুত্ব দায়িত্ব রয়েছে, কালীঘাটের কাকু বা সূর্যকৃষ্ণ মহদ্রের কণ্ঠস্বরের নমুনা যে সংগ্রহ করার, তাদেরকে তিনি কি নির্দেশ দিলেন, বা ইডিকে তিনি আরও কি নির্দেশ দিলেন, তদন্ত কোন দিকে যাবে বা তদন্তের গতি প্রকৃতি নিয়ে তিনি কি জানালেন বা ইডিকে কি নির্দেশ দিলেন, সেই সব বিষয়ে কিন্তু নির্দেশনামা সামনে এলেই কিন্তু তবেই সেটা জানা সম্ভব হবে। সেদিকে আমাদের নজর থাকবে, সেদিকে আপনাদেরও নজর থাকুক। এই সংক্রান্ত সমস্ত খবর জানতে আপনাদের চোখ থাকুক আজ তাক বাংলায়।